হল ঘরেই কর্ত্রীর সঙ্গে দেখা হলো। উনি দেখলাম বৈঠকখানার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটা বন্দুকের শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে কথাবার্তা সব বন্ধ হয়ে গেল। আমরা দুজনে ছুটে গেলাম বৈঠকখানায়। দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ করা। জোরে জোরে ধাক্কা দিলাম কয়েকবার, কিন্তু খুলল না। তখন আমরা দুজনেই ছুটে গেলাম দরজার দিকে। দেখলাম খোলা জানলা দিয়ে মিস্টার পেন চিত হয়ে পড়ে রয়েছেন। ঘরের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। গল্প অ্যান্ড কুং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প, আগাথা ক্রিস্টির কাহিনী অবলম্বনে হান্টার্স লজের রহস্য। সেবারে প্রবল ইনফ্লুয়েঞ্জায় দিন কতক ভুগে উঠেছি আমি। সুস্থ হয়ে উঠতে না উঠতেই জ্বরে শয্যাশায়ী হলো পোয়ারো। জ্বরের ঘোরে বেহুশের মতো পড়ে রইল দিন কতক। বকবকানি দূরে থাক, মুখে রা পর্যন্ত ছিল না। এখন জ্বর ছেড়েছে, বিছানায় বালিশে ঠেস দিয়ে উঠে বসেছে। সুন্দর কাজ করা একটা সুতির চাদর বুক পর্যন্ত ঢাকা, গলায় জড়ানো পশমের মাফলার। ম্লান মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এক গ্লাস বার্লি এনে ধরিয়ে দিয়েছি হাতে, তাতে গোটা 2-4 চুমুক দিয়েই বলে উঠল, না, বুঝতে পারছি এই যাত্রায় আর ধরা হলো না। তোমার এই বার্লি মনে বেশ জোর এনে দিয়েছে। আবার স্বমহিমায় উঠে দাঁড়াবে সুবিখ্যাত রহস্যানুসন্ধানী এরকুল পোয়ারো। যথারীতি শয়তান অপরাধীদের হৃৎকম্প উপস্থিত হবে, আর সংবাদপত্রগুলো দুর্ধর্ষ সত্যান্বেষীর গুণকীর্তনে মুখর হয়ে উঠবে। ছেলে মানুষই কথাগুলো শুনতে বেশ ভালোই লাগলো। ওর সুরে সুর মিলিয়ে বললাম, রহস্য সন্ধানের ক্ষেত্রে তুমি যে অদ্বিতীয় তাতে আর সন্দেহ কি? দেশ জুড়ে তোমার সুখ্যাতি। হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। এ পর্যন্ত কোনো মামলায় ব্যর্থকাম হয়েছি এমন রেকর্ড এরকুল পোয়ারোর নেই। নিশ্চয় তুমি স্বীকার করবে। মনের আনন্দে নিজের ঢাক নিজেই পিটিয়ে যাচ্ছিল পোয়ারো। এমন সময় বাধা পড়ল। ল্যান্ডলেডি এসে বললেন, মসিয়ে পোয়ারো, বিশেষ জরুরি প্রয়োজনে এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এই যে ওর কার্ডটা দিয়ে দিয়েছেন। ছোট্ট আইভরি কার্ডটা হাতে নিয়ে নামটা পড়ে শোনালাম পোয়ারোকে। মাস্টার রোজার হোভারিং। বই রাখার সেলফের দিকে হাত বাড়িয়ে ক্লান্ত স্বরে পোয়ারো বলল, একটু দেবে? এ সময় কোন বইয়ের দরকার তা বুঝতে পেরে হু ইজ হু বইটা বার করে ওর হাতে ধরিয়ে দিলাম। তাড়াতাড়ি সেই বইয়ের পাতা উল্টাতে শুরু করলো এবং পড়তেও শুরু করে দিল। হোভারি, এই তো হোভারিং। হ্যাঁ, পঞ্চম ব্যারন উইন্ডসরের দ্বিতীয় পুত্র। বিবাহ 1913 খ্রিস্টাব্দ। উইলিয়াম ক্যাবের চতুর্থ কন্যা জো। জো অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে পড়ল। জো মানে? ওহো, নিজের বোকামি সামনে নিয়ে বলে ফেললাম, উনি তো জো ক্যারিসব্রুক, চলচ্চিত্র অভিনেত্রী। শুনেছিলাম লন্ডনের এক তরুণকে এরা কি বিয়ে করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের আগেই। পোয়ারো বই বন্ধ করে শিয়রের পাশে রেখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। বলল, ঠিকই ধরেছ হেস্টিংস, তুমি যাও নিচে, আমার হয়ে দেখা করো। তার আসার কারণটা জেনে এসো ভালো করে। নিচে থেকে ঘুরে এসে পোয়ারোকে জানালাম, ভদ্রলোক খুবই উদ্বিগ্ন অবস্থায় তোমার জন্য নিচে অপেক্ষা করছেন। ডার্বিশায়ারে ওর মামা গতকাল রাত্রে খুন হয়েছেন। আজ সকালে স্ত্রীর টেলিগ্রামে খবরটা জানতে পেরে ছুটে এসেছেন তোমাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমার অসুস্থতার কথা তাকে জানালাম। অনেক আশা নিয়ে ছুটে এসেছেন। পোয়ারো হাসি মুখে বলল, উত্তম, তোমার গোয়েন্দা বুদ্ধি যাচাই করার একটা বেশ জুৎসই সুযোগ পাওয়া গেল। আমার অনুসন্ধান পদ্ধতি তো তোমার অজানা নয়। যাও, আমার হয়ে ঘুরে এসো গিয়ে। আর শোনো, প্রতিদিনই আমাকে চিঠি লিখবে।
প্রতিটি ঘটনার বিবরণ দিয়ে। কোনো নির্দেশ দেওয়ার থাকলে তার পেয়ে যাবে। মনে মনে খুশি না হয়ে পারলাম না। এখন বুঝতে পারছি আমার মনোগত ইচ্ছেটাও এরকমই ছিল। মিডল্যান্ড রেলপথের গাড়িতে আমি আর মিস্টার হোভারিং রওনা হয়ে পড়লাম ঘণ্টাখানেকের মধ্যে। ট্রেন ছুটে চলেছে হু হু করে। আমরা দুজনে মুখোমুখি বসে গল্প জুড়েছি। কথায় কথায় একসময় মিস্টার হোভারিং বললেন তাদের আসল বাড়ি মার্কেটের কাছেই, সেখানেই নাকি তারা বাস করেন। ডার্বিশায়ারের বিস্তীর্ণ নির্জন প্রান্তরে শিকারীদের অবস্থানের জন্য তাদের একটা হান্টার্স লজ আছে। দেখাশোনা করবার জন্য একজন পরিচারিকা সেখানে রাখা হয়েছে। কেউ যখন ওখানে আসে সেই তাদের দেখভাল করে। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ওই লজেই। নিউ ইয়র্কের বিখ্যাত ধনী পরিবারের মেয়ে মিস পেন হোভারিংয়ের মা। মামার নাম মিস্টার হ্যারিংটন পেন। ভাগ্নেকে বিশেষ স্নেহ করেন বলে গত 3 বছর তিনি তাদের সঙ্গে বসবাস করছিলেন। মামা বিরাট ধনী ব্যক্তি, তবু মনের আনন্দেই ভাগ্নের 8 পৌরে সংসারে মানিয়ে নিয়েছিলেন। দিন কতক ডার্বিশায়ারে হই হাল্লার করে কাটাবেন বলে মামা ভাগ্নে ও ভাগ্নে বউকে সঙ্গে নিয়ে হান্টার্ন হাউসে এসে ওঠেন দিন 2 আগে। গতকাল সন্ধ্যায় একটা জরুরি কাজে হোভারিং লন্ডনে চলে আসেন। তার স্ত্রী আর মামা হান্টার্স হাউসেই থেকে যান। তার মধ্যে আজ ভোরেই স্ত্রীর টেলিগ্রাম পেয়ে মামার খুন হবার কথা জানতে পারেন। দুর্ঘটনার খবরের সাথে তিনি একজন গোয়েন্দা সঙ্গে করে নিয়ে যাবার কথাও জানিয়েছিলেন। এই তার পেয়েই ছুটে গিয়েছিলেন পোয়ারোর কাছে। পোয়ারো সুযোগ্য সহকারী হিসাবে আমার নামের সঙ্গেও তিনি বিলক্ষণ পরিচিত। আমরা ট্রেন থেকে নামলাম এলমার্স ডেল স্টেশনে। বেলা তখন 3টে। সেখান থেকে মাইল 5 গাড়িতে চেপে যথাস্থানে এসে পৌঁছালাম। ফটক পার হয়ে একটা সংকীর্ণ পথ ধরে সদর দরজার সামনে এসেই দেখা হয়ে গেল স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর মিস্টার জ্যাপের সাথে। তিনি এগিয়ে এসে অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরলেন। যথারীতি সৌজন্য বিনিময়ের পরে পোয়ারোর খবর জানতে চাইলেন। অসুস্থ শুনে খুবই দুঃখ প্রকাশ করলেন এবং আন্তরিকভাবেই তার দ্রুত আরোগ্য কামনা করলেন। জ্যাপ মিস্টার হোভারিংয়ের দিকে তাকিয়ে নিজের পরিচয় দিয়ে জানালেন তিনি এই কেসের ভারপ্রাপ্ত অফিসার। পরে বললেন, মিস্টার হোভারিং, এখানে যা কিছু দেখার সব দেখা হয়ে গেছে। আপনার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, বাড়ি চমৎকার ভদ্র মহিলা। এখনই আমাকে একটা জরুরি কাজে একবার গ্রামে যেতে হবে। যাবার আগে আপনার সঙ্গে 2-1 কথা বলতে চাই। মিস্টার হোভারিং বললেন, আমি তো এইমাত্র এসে পৌঁছালাম। এখানকার কিছুই এখনো পর্যন্ত আমি জানি না। স্ত্রীকেও আমার পৌঁছানোর সংবাদটা একবার দেওয়া দরকার। সে এমন কিছু জরুরি ব্যাপার নয়। ক্যাপ্টেন হেস্টিংস যখন এসে পড়েছেন তিনি ভেতরে গিয়ে খবরটা আপনার স্ত্রীকে পৌঁছে দেবেন। তার জন্য আপনি ভাবিত হবেন না। মিস্টার হোভারিংকে নিয়ে ইন্সপেক্টর একপাশে চলে গেলেন। আমিও দাঁড়িয়ে না থেকে সদর দরজায় পৌঁছে কলিং বেলের বোতাম টিপলাম। মাঝবয়সী এক পরিচারিকা এসে দরজা খুলে দিল। আমি বললাম, মিস্টার হোভারিং ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছেন, এখনই আসবেন। আমি ওর সঙ্গেই লন্ডন থেকে এসেছি কেসটার ব্যাপারে। গতকাল এই ঘটনাটা আশা করি বলতে পারবেন আপনি। পরিচারিকা দরজা বন্ধ করে আমাকে একটা হল ঘরে এনে বসালো। তারপর আমার প্রশ্নের উত্তরে সপ্রতিভভাবে বলল, গতকাল সন্ধ্যার পর এক ভদ্রলোক মিস্টার পেনের সঙ্গে দেখা করতে আসেন। বৈঠকখানায় যেখানে শিকারের সাজ সরঞ্জাম, বন্দুক ইত্যাদি রাখা থাকে, আমি ভদ্রলোককে সেখানে বসিয়ে এসে ওপরে মিস্টার পেনকে খবর দিলাম। আগন্তুক নিজের নামধাম কিছু বলেননি। মিস্টার পেন খবর পেয়েই বাড়ির কর্ত্রীকে একটু অপেক্ষা করতে বলে নিচে বৈঠকখানার দিকে চলে গেলেন। আমিও রান্নাঘরে ফিরে গেলাম। কয়েক মিনিট পরেই কানে এলো বৈঠকখানায় কথা কাটাকাটি হচ্ছে। মনে হলো ওরা ঝগড়া করছেন। আমি রান্নাঘর থেকে বেরিয়ে ব্যাপারটা দেখতে গেলাম। হল ঘরেই কর্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। উনিও বৈঠকখানার দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটা বন্দুকের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে সব কথাবার্তা বন্ধ হয়ে গেল। আমরা দুজনে ছুটে গেলাম বৈঠকখানায়। দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ। জোরে জোরে ধাক্কা দিলাম কয়েকবার, কিন্তু খুলল না। তখন আমরা দুজনেই ছুটে সদর দরজার দিকে জানলার কাছে এলাম।
খোলা জানলা দিয়ে দেখতে পেলাম মিস্টার পেন চিত হয়ে পড়ে রয়েছেন। ঘরের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। লোকটার কি হলো আমি জানতে চাইলাম। কোথাও দেখতে পেলাম না। আমরা পৌঁছাবার আগেই নিশ্চয়ই জানালা টপকে পালিয়ে গেছে। দিদিমণি তখনই আমাকে পুলিশের খবর দিতে পাঠালো। আমার সঙ্গে পুলিশ এলো। সারা রাত একজন কনস্টেবল পাহারা দিল। ভোরে লন্ডন থেকেই ওই ভদ্রলোক এলেন। আমি জিজ্ঞেস করলাম, মিস্টার পেনের সঙ্গে যে লোকটা দেখা করতে এসেছিল সে দেখতে কেমন বলো তো? কয়েক সেকেন্ড একটু ভেবে নিয়ে সে বলল, কথার ধরন থেকে মনে হলো আমেরিকান। মাঝ বয়সী, মুখে কালো চাপ দাড়ি, গায়ে লম্বা ওভারকোট ঝোলানো ছিল। এইটুকুই আমার মনে আছে। খুব মুশকিল হলো তো। আচ্ছা, মিসেস হোভারিংয়ের সঙ্গে একবার দেখা করব যে। বলবেন লন্ডন থেকে ওর স্বামীর সঙ্গে যে ভদ্রলোক এসেছেন তিনি একবার কথা বলতে চান। পরিচারিকাটি আমাকে বসিয়ে রেখে ওপরে চলে গেল। মিনিট কয়েকের মধ্যেই অনিন্দ সুন্দর এক যুবতী ঘরে ঢুকলেন। তন্নি, গলা বন্ধ একটা সোয়েটার, গায়ে টকটকে লাল রং। তার উপস্থিতিতে ঘর যেন আলোয় আলোকিত হলো। এমন একটা শোকাবহ মর্মান্তিক ঘটনাও তার ব্যক্তিত্বকে ম্লান করেনি। চেয়ার ছেড়ে উঠে আমি নিজের পরিচয় দিলাম। আমাকে বসতে ইঙ্গিত করে নিজেও বসলেন। ক্ষণিকের জন্য একটা কপালে ভাঁজ দেখা গেল তার। পরক্ষণেই তিনি হেসে বললেন, আপনার এবং মসি পোয়ারোর নাম আমার পরিচিত। আমার স্বামী যে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন জেনে স্বস্তি পাচ্ছি। আমাকে কিছু জেরা করবেন নিশ্চয়ই? স্মিত হেসে বললাম, ধন্যবাদ মিসেস হোভারিং, আপনি ঠিকই অনুমান করেছেন। আপনার নিশ্চয়ই খেয়াল আছে ঠিক কটার সময় আগন্তুক মিস্টার পেনের সঙ্গে দেখা করতে এসেছিলেন? রাত 9টা আন্দাজ। সবে রাত্রি খাওয়া শেষ করে আমরা কফির টেবিলে বসে গল্প করছি। আপনার স্বামী তখন এখানে ছিলেন না? উনি সকাল 6টাতেই লন্ডনে যাবেন বলে বেরিয়ে যান। সাক্ষাৎ প্রার্থী আগন্তুকের কথা শোনার পরে মিস্টার পেনের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? মানে অস্বাভাবিক কিছু? না না, উনি খুবই স্বাভাবিক ছিলেন। আগন্তুক লোকটির একটু বর্ণনা দিতে পারবেন নিশ্চয়ই? আমি দুঃখিত ক্যাপ্টেন হেস্টিংস, তাকে আমি আগে চোখে দেখিনি। তাকে নিচে বসিয়ে রেখে পরিচারিকাটি ওপরে খবর দিতে এসেছিল। খবরটা শুনে মিস্টার পেন কি বললেন? প্রথমে একটু বিরক্তই মনে হলো। তারপর আমাকে বললেন, একটু বসো, আসছি এক্ষুনি বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 5 পরে একটা হইচই শুনে নিচে নেমে আসি। হলঘরের সামনেই পরিচারিকের সঙ্গে দেখা হয়ে যায়। ঠিক সেই সময় গুলির শব্দ শুনতে পেলাম। ছুটে গিয়ে দেখি বৈঠকখানার দরজা বন্ধ। ধাক্কাধাক্কিতে খুলল না। তখন সদর দরজা দিকে গেলাম। আমাদের মিনিট 2 সময় হয়তো লেগেছিল। বলতে বলতে বিষণ্ণ চোখ জোড়া নামিয়ে নিলেন তিনি। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। সামলে নিয়ে আবার বললেন, জানলা দিয়ে চোখে পড়ল মামা চিত হয়ে পড়ে আছেন। মেঝের গালচেতে চাপ চাপ রক্ত। গুলিটা মাথায় লেগে সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিলেন। আমি পরিচারিকাকে পুলিশে খবর দিতে পাঠিয়ে ওপরে চলে আসি। আগ্নেয়াস্ত্রটা কী ধরনের ছিল বলে আপনার ধারণা? স্পষ্ট করে বলা কষ্ট, তবে যতদূর মনে হয় রিভলভার। দেয়ালেই আমার স্বামীর একজোড়া রিভলভার সাজানো ছিল। সেই দিন থেকে তার একটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকেও আমার সন্দেহের কথা জানিয়েছি। তারা অন্য রিভলভারটা নিয়ে গেছেন। পোস্টমর্টেমের পর নিশ্চিতভাবে পুলিশ জানতে পারবে। এরপর আমি ওর সঙ্গে এলাম বৈঠকখানাটা একবার সরেজমিনে দেখতে। এই সময় মিস্টার হোভারিং হল ঘরে প্রবেশ করলেন। মিসেস হোভারিং আমার কাছে ক্ষমা প্রার্থনা করে স্বামীর দিকে দ্রুত ছুটে গেলেন। এই সুযোগে আমি যথাসাধ্য অনুসন্ধান করলাম, কিন্তু কোনো সূত্রই ঘরে কোথাও পাওয়া গেল না।
গালচেতে রক্তের দাগ তখনও ছিল। মৃত ব্যক্তি কোথায় পড়েছিল বুঝতে অসুবিধা হলো না। আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, সঙ্গের ক্যামেরাটা দিয়ে দুটো ছবিও তুললাম। সদর দরজার জানলার বাইরে জমিটা পরীক্ষা করতে গিয়ে দেখলাম অজস্র পায়ের ছাপ। সেখানে আমার দেখবার মতো আর কিছু অবশিষ্ট নেই। আমার অনুসন্ধানের কাজ যা ছিল হয়ে গেল। এরপর মিস্টার হোভারিংয়ের কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনের দিকে রওনা হলাম। ম্যাটলক আর্মসে এসে ইন্সপেক্টর জ্যাপের সঙ্গে দেখা করলাম। ওর সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখলাম। ছোটোখাটো চেহারার মানুষ, পরিষ্কার কামানো চিবুক, আমেরিকান বলে চিনতে ভুল হয় না। পরীক্ষা করে বুঝতে পারলাম মাথার পেছন দিক থেকে গুলি করা হয়েছে, খুব কাছ থেকেই। ইন্সপেক্টর জ্যাপও আমাকে সমর্থন করলেন, বললেন, আপনার অনুমান যথার্থ। উনি ঘুরে দাঁড়াতেই খুব কাছ থেকেই গুলি ছোড়া হয়েছে। বৈঠকখানা ঘরে শুনেছি একজোড়া রিভলভার ছিল, তার একটা আমরা মিসেস হোভারিংয়ের কাছ থেকে সংগ্রহ করে এনেছি। সম্ভবত দ্বিতীয়টার গুলিতেই মিস্টার পেন মারা যান। কিন্তু একটা ব্যাপার ক্যাপ্টেন হেস্টিংস, দুটো রিভলভার দুটোই গুলি ভরা অবস্থায় দেয়ালে কেন টাঙিয়ে রাখা হয়েছিল কিছুতেই বুঝতে পারছি না। ওখান থেকে বেরিয়ে আসার আগে ইন্সপেক্টর বললেন মিস্টার হোভারিংকে আমরা নজরে রাখার কথা ভাবছি, কেননা ওর অতীতটা খুব পরিচ্ছন্ন নয়। অক্সফোর্ডে পড়বার সময় একবার চেকে বাবার সই জাল করেছিলেন। খোঁজ নিয়ে দেখেছি এখনও বাজারে ওর অনেক ঋণ। এই কারণে মামা খুবই অসন্তুষ্ট ছিলেন। গোড়ার থেকেই তার উপর আমার সন্দেহ ছিল। সে কারণে স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার আগেই আলাদা ডেকে কথা বলেছিলাম, কিন্তু দুজনের বিবৃতিতে কোনো গড়মিল নেই। 6টার পরে বাড়ি থেকে বেরিয়ে 10:30 নাগাদ লন্ডনে পৌঁছে সরাসরি ক্লাবে যান। কিন্তু দাড়ির ছদ্মবেশে রাত 9টায় ফিরে এসে মামাকে খুন করা তার পক্ষে আদৌ অসম্ভব বলে মনে করছি না। এই ব্যাপারটাই তদন্ত করে দেখার বাকি। মিস্টার পেনের পরিচিত আমেরিকানদের মধ্যেও খুনির সন্ধান করে দেখতে হবে। মিসেস মিডলটন পরিচারিকাটি সেই লোকটিকে দেখেছিল। তার বিবৃতি থেকেই জানা যাচ্ছে দাড়ির কথা। মিসেস হোভারিং আগন্তুক লোকটিকে দেখার সুযোগ পাননি। দাড়ির ব্যাপারটা সত্যি হলে সন্দেহের কারণ থেকেই যায়, কেননা এ পর্যন্ত আমি যত আমেরিকান দেখেছি তাদের প্রত্যেকেরই চিবুক পরিষ্কার কামানো। সেদিনই ঘটনার বিবরণ ও আনুষঙ্গিক খবরাখবর জানিয়ে পোয়ারোকে চিঠি লিখে দিয়েছি। মৃতদেহটা থেকে বুলেটটা বার করে পুলিশ জানতে পেরেছে তাদের হস্তগত করা একই রিভলভারের গুলি সেটা। তাছাড়া তদন্তে জানা গেছে নিজের গতিবিধির সম্পর্কে মিস্টার হোভারিং যে বিবৃতি দিয়েছেন তা যথার্থ। একটা চাঞ্চল্যকর ঘটনা হলো, পরদিন ভোরবেলা স্থানীয় এক ভদ্রলোক হেভেন গ্রিন স্টেশনের রেলিংয়ের ধারে একটা কাগজের মোড়ক পান। মোড়কের ভেতরে একটা রিভলভার পাওয়া যায়। ভদ্রলোক সঙ্গে সঙ্গে সেটা স্থানীয় পুলিশ ফাঁড়িতে জমা দেন। হান্টার্স লজ থেকে জোড়া রিভলভারের যেটি খোয়া গিয়েছিল এটাই সেটা। দেখা গেছে তার থেকে একটা মাত্র গুলি খরচ করা হয়েছে। এই সমস্ত খবরই আমি পোয়ারোকে চিঠিতে জানিয়ে দিলাম। পরদিন ভোরেই ব্রেকফাস্টের সময় পোয়ারো টেলিগ্রাম পেলাম। সে জানিয়েছে তুমি আর জ্যাপ গুলিয়ে ফেলছ। কালো দাড়িওয়ালা লোকটি হোভারিং নয়। ঘরের ছবিও অত খুঁটিয়ে দেখার কিছু নেই। পরিচারিকাটির ওপর নজর রাখো, ওর চেহারার বর্ণনাটা আমার দরকার। সেদিন সকালে মিস হোভারিং এর পরিচারিকা কী রঙের পোশাক পরেছিল সেই খবরটাও আমার দরকার। এগুলো অবশ্যই জানাতে ভুলো না। পোয়ারোর টেলিগ্রাম পেয়েই আমি একটু দমে গেলাম। সেদিন সকালে দুজন মহিলা কী পোশাক পরেছিল, এই সংবাদের সঙ্গে এই খুনের ঘটনার কী সম্পর্ক তা অনেক ভেবেও বুঝতে পারলাম না। জানতে যখন চেয়েছে এবং আমি যখন এখানে আসার আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম, তখন সব কিছুই তাকে তো জানাতেই হবে। পোয়ারোর অনুসন্ধান পদ্ধতি বরাবরই আমার একটু বিদঘুটে লাগে। বেলা 11টার মধ্যেই আমার টেলিগ্রামের জবাব এসে গেল। রীতিমতো সাংঘাতিক কথা জানিয়েছে ও। জ্যাপকে বলো অবিলম্বে পরিচারিকে গ্রেপ্তার করতে। কিছুই বুঝতে পারলাম না। বিমূল অবস্থাতেই তার বার্তা জ্যাপের হাতে তুলে দিলাম। বার কয়েক খবরটা পড়ে কাগজটা আমার হাতে ফিরিয়ে দিয়ে চিন্তিত স্বরে বললেন, মসিয়ে পোয়ারোকে কোনোদিনই বুঝে ওঠা সম্ভব হলো না। নিরর্থক কিছু বলা ওর স্বভাব নয়। পরিচারিকার
ওপরে আগে থেকেই আমার নজর ছিল, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া চলুন একবার ঘুরেই আসা যাক। বড় এমনভাবে বোকা বনে যেতে হবে ভাবিনি। মিসেস মিডলটন যেন রাতারাতি হাওয়ায় মিলিয়ে গেছে। মধ্যবয়স্কা শান্ত স্বভাবের মহিলাটিকে আমার বেশ ভালোই লেগেছিল। তার বাক্স প্যাটরা সবই পড়েছিল। তন্ন তন্ন করে হাত রালাম, কিন্তু মহিলা কোথায় গেছে বা যেতে পারে তা অনুমান করবার মতো কোনো সূত্রই পাওয়া গেল না। মিসেস হোবারিং অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানালেন, ওকে আমি খুবই পছন্দ করতাম, কিন্তু ও যে এমন শয়তানি ঘুণাক্ষরে কোনোদিন বুঝতে দেয়নি। সেই আসার আগে ছিল মিসেস ইমেরি। দিন কুড়ি আগে সে কাজে বহাল হয়েছিল। মাউন্ট স্ট্রিটের একদা নামী সংস্থা মিসেস সেলবোনস এজেন্সির তরফ থেকে কয়েকজন মহিলাকে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে তাকেই আমার পছন্দ হয়েছিল। রহস্যটা যে কোথায় ঠিক ধরতে পারা গেল না, তবে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে মিসেস মিডলটন নিজে হাতে মিস্টার পেনকে খুন করেনি, কেননা যেই সময় গুলি করা হয় তখনও মিসেস হোবারিংয়ের সঙ্গে হল ঘরেই ছিল। কিন্তু কোনো না কোনোভাবে খুনির সঙ্গে যোগসাজশ না থাকলে হঠাৎ এভাবে হাওয়া হয়ে গেল কেন? খবরটা পাবার সঙ্গে সঙ্গেই পোয়ারোকে তাড় করে দিলাম। জানতে চাইলাম সেলবোনস এজেন্সিতে খোঁজ খবর করবার জন্য লন্ডনে যাব কিনা। যথাসময়ে পোয়ারো জবাবও পেয়ে গেলাম। সে জানালো এজেন্সিতে যাওয়া নিরর্থক, ওখানে কেউই ওর নাম পর্যন্ত শোনেনি। তার চেয়ে বরং খোঁজ নাও কোন গাড়িতে প্রথম হান্টার্স লজে পৌঁছেছিল। পোয়ারো তার বার্তা তো নয়, রীতিমতো এক ধাঁধা। তা হোক, এবারে আর দ্বিধা করলাম না। খোঁজ নিয়ে জানা গেল এলমার্স ডেলে পরিবহন বলতে দুটো ফোর্ড গাড়ি আর দুটো টাঙ্গা, কিন্তু এগুলোর কোনোটাই মিসেস মিডলটন ব্যবহার করেননি। অগত্যা মিসেস হোবারিং এ প্রসঙ্গে জানালেন, ডার্বিশায়ার থেকে হান্টার্স লজ পর্যন্ত ট্যাক্সিতে আসাও অসম্ভব নয়। হয়তো যথেষ্ট পরিমাণ অর্থ তাকে দিয়ে দেওয়া হয়েছিল। লন্ডনে মিসেস সেলবোন এজেন্সিতে ফোন করতে হলো। তারা যা জানালো তাতে পোয়ারোর ধারণাই সত্য প্রতিপন্ন হলো। তাদের খাতায় মিসেস মিডলটন বলে কোনো মহিলার নাম নেই। তারা আরও জানালো মিসেস হোবারিং পরিচারিকার জন্য যে চিঠি লিখেছিলেন তার জবাবে কয়েকজন প্রার্থীকে তারা পাঠিয়েছিল। ওই পদে প্রার্থী নির্বাচন করবার পর মিসেস হোবারিং চিঠিতে জানিয়েছিলেন, কিন্তু তাতে তিনি কোনো নির্দিষ্ট মহিলার নাম উল্লেখ করতে সম্ভবত ভুলে গিয়েছিলেন। হালে পানি না পেয়ে পরের দিনে আমি লন্ডনে ফিরে এলাম। ঘরে ঢুকে দেখি ফায়ার প্লেসের পাশে একটা চেয়ারে গা এলিয়ে পোয়ারো বসে আছে। আমাকে দেখে উল্লসিত সুরে বলে উঠল, আরে হেস্টিংস, তুমি এসে গেছো? বসে বসে তোমার কথাই ভাবছিলাম। আমি ঘরে শুয়ে বসে বন্দি জীবন কাটাচ্ছি, আর তুমি মনের আনন্দে ইচ্ছে মতো দিব্যি ঘুরে বেড়াচ্ছ। তারপর ওদিকটার খবর কি? তীব্র ক্ষোভের সঙ্গে আমি বললাম, পোয়ারো, আমার হাবুডুবু অবস্থা। এই রহস্যের সমাধান সম্ভব বলে মনে হচ্ছে না। কিছুতেই তালে নাগাল পাচ্ছি না। কিন্তু হেস্টিংস, আমি তো তল হাতরে সব উঠিয়ে নিয়ে এসেছি। আমি বিহল কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তুমি জানতে পেরেছ কে খুন করেছে? অবিশ্বাস্য কথাটা বলতে গিয়েও গিলে ফেললাম। বরং বললাম, তুমি জানলে কেমন করে? তোমার পাঠানো বিবরণী আমাকে এই রহস্য সমাধানে সাহায্য করেছে। প্রতিটি ঘটনাকে পরপর সাজিয়ে পর্যালোচনা করলে তোমার পক্ষেও তো পৌঁছতে অসম্ভব হবে না। বেশ, লক্ষ্য করো, মিস্টার হেরিংটন পেন ইংল্যান্ডের একটি বনেদি পরিবারের মানুষ। প্রচুর টাকা পয়সা আছে। তার অবর্তমানে একমাত্র যারা লাভবান হওয়ার কথা সে হলো তার ভাগ্নে মিস্টার হোবারিং। উচ্ছৃঙ্খল আর অমিত ব্যয়ী ভাগ্নেকে তিনি আদবই পছন্দ করতেন না। আকণ্ঠ দেনার দায় ডুবে আছে জেনেও এক কানা করিয়েও দেননি। মামার জীবিত অবস্থায় তার অর্থ সম্পদ পাওয়া যাবে না বুঝতে পেরেই একটা পরিকল্পনা ছকে নিয়েছিলেন মিস্টার হোবারিং। আমি অসহিষ্ণুভাবে বলে উঠলাম, কিন্তু পুলিশ প্রমাণ পেয়েছে সেদিন হান্টার্স লজ থেকে বেরিয়ে তিনি সোজাসুজি লন্ডনে চলে এসেছিলেন। পোয়ারো হেসে বলল, ধীরে বাদা, ধীরে। আমি তো একবারও বলিনি যে উনি লন্ডনে আসেননি। তাছাড়া এই কথা তোমাকেও বলিনি যে মিস্টার হোবারিং তার মামাকে খুন করেছেন।
তবে এটা খুবই পরিষ্কার যে মিস্টার হোভারিং হান্টার্স লস থেকে বেরিয়ে পড়ার আগে পর্যন্ত মিস্টার পেনের খুন হবার সুযোগ ছিল না। ডাক্তাররাও খুনের সময় রাত 9টা বলে স্বীকার করেছেন। সুতরাং কোনো সন্দেহ নেই যে মিস্টার হোভারিং তার মামাকে খুন করেননি। তাহলে খুনটা কে করল? কৌতুক দীপ্ত মুখে ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকালো পোয়ারো। আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম ওর মুখে খুনির নামটি শোনার জন্য। এত সহজে মিসেস হোভারিংকে ভুলে গেলে চলবে কেন বন্ধু? অসম্ভব, আমি দৃঢ় স্বরে বলে উঠলাম। গুলিটা যখন করা হলো তখন পরিচারিকা তার সঙ্গে হলঘরে উপস্থিত ছিল। সে আমিও জানি, কিন্তু এই ঘটনার একমাত্র সাক্ষী সেই পরিচারিকা এখন বেপাত্তা। হ্যাঁ, আপাতত না হেস্টিংস, চিরতরেই কোনোদিনই আর মিসেস মিডলটন নামের পরিচারিকাটিকে খুঁজে পাওয়া যাবে না। এই রহস্যময় ভূমিকাটুকুর জন্যই তার আবির্ভাব হয়েছিল। সে তা নিখুঁতভাবে সম্পূর্ণ করেছে। বিষয়টা পরিষ্কার হল না পোয়ারো? অপরিষ্কার থাকবার তো কথা নয়। গুলি ছোড়ার মুহূর্তে মিসেস হোভারিংয়ের অ্যালিবাইকে সুপ্রতিষ্ঠিত করার কাজটুকুই ছিল পরিচারিকাটির একমাত্র ভূমিকা। সেইটুকু সমাধা হওয়ার সঙ্গে সঙ্গেই সে আর নেই, কোনোদিন ছিলও না কোথাও। বিশেষ কিছু মাথায় ঢুকলো না। না ঢুকবার তো কারণ দেখছি না। তুমি তো ভালো করেই জানো নামকরা অভিনেত্রী জো ক্যারিসব্রুকই বিয়ের পর হয়েছেন জো হোভারিং। তুমি আর জ্যাব হলঘরে মাঝামাঝি বয়সের পরিচারিকাটিকে একেবারের জন্যই দেখেছিলে। তারপর স্থানীয় পুলিশ বা তোমরা সেদিন রাত্রে জিজ্ঞাসাবাদের সময় তাকে আর দেখোনি। তাছাড়া মিসেস হোভারিং এবং পরিচারিকাটি দুজনে একসাথে আর কখনো দেখোনি। হেস্টিংস, বরাবরই আমি দেখেছি দরকারি সূত্রগুলো তোমার চোখ এড়িয়ে যায়। এই পয়েন্টটা তোমার দৃষ্টি আকর্ষণ করা উচিত ছিল। যাই হোক, দুঃসাহসী অভিনেত্রী প্রায় একই সময় দ্বৈত ভূমিকায় নিপুণ অভিনয় করে তোমাদের শিশুর মতো ভুলিয়ে রেখেছিল। তোমাকে বসার ঘরে বসিয়ে রেখে পরিচারিকাটি ওপরে খবর দিয়ে দ্রুত হাতে রূপসজ্জার সামান্য হেরফের ঘটিয়ে দীপ্ত লাবণ্যময়ীর ভঙ্গিতে নিচে নেমে এসেছিল। রূপসী জোকে দেখে তোমাদের কারো মনে সন্দেহ হয়নি যে একই মানুষকে দুইবারে দুই ভূমিকায় দেখছ। পরিচারিকাটির সঙ্গে এই ঘটনার যোগসূত্র এতই ক্ষীণ ছিল যে তোমরা তাকে খুঁটিয়ে দেখার প্রয়োজন বোধ করনি। পরিচারিকাটির অ্যালিবাই মিসেস হোভারিংই জোরালোভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। যুক্তি সিঁড়ি ধরে নথিবদ্ধ ঘটনা পরস্পর মেনে না নিয়ে উপায় ছিল না। তবু একটা কথা মনে পড়ে যাওয়াতে বললাম, কিন্তু রিভলভারটা তো পাওয়া গিয়েছিল হেভেন গ্রিন রেল স্টেশনে রেলিংয়ের ধারে। তুমি কি বলতে চাও মিসেস হোভারিং সেটা সেখানে রেখে এসেছিলেন? পোয়ারো রহস্যময় হাসি হেসে বলল, না বন্ধু, ওটা হলো রোজার হোভারিংয়ের সুচতুর কর্ম। ওটা আবিষ্কার হবার সংবাদ পাওয়ার পরই আমার পথ পরিষ্কার হয়ে যায়। খুনি নিজের রিভলভার ব্যবহার করেনি। সেই অবস্থায় এটাই ছিল যুক্তিসঙ্গত স্বাভাবিক ঘটনা যে ওটা ঘটনাস্থলেই পাওয়া যাবে। কিন্তু সেটা পাওয়া গেল কোথায়? না, ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে। এই কৌশলের একটাই কারণ, পুলিশের দৃষ্টিকে যথাসম্ভব বিভ্রান্ত করে দেওয়া। হেভেন গ্রিনে যে রিভলভারটা পাওয়া গিয়েছিল মিস্টার পেনকে হত্যার জন্য সেটির ব্যবহার করা হয়নি। রোজার হোভারিং রিভলভার থেকে একটা গুলি বার করে রেখে সেটা সঙ্গে নিয়েই লন্ডনে চলে যান। সেখান থেকে সরাসরি তার ক্লাবে। এই জরুরি অ্যালিবাই তার নির্দোষিতা প্রমাণ করে দিল। কিন্তু ক্লাবে সময় ব্যয় না করে তিনি চলে আসেন হেভেন গ্রিনে। রিভলভার জড়ানো প্যাকেটটা রেলিংয়ের ধারে ফেলে দিয়েই দ্রুত ফিরে আসেন লন্ডনে। মাত্র মিনিট 20 মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটি তিনি সেরে ফেলেন। ইত্যবসরে আসল কাজটা তার স্ত্রী নিখুঁতভাবে সেরে ফেলেন। নৈশভোজের পরেই তিনি সুযোগ মতো মিস্টার পেনকে গুলি করেন। তুমি নিজেই ম্যাটলক আর্মসে গিয়ে দেখে এসেছিলে গুলিটা করা হয়েছিল মাথার পেছন দিক থেকে। এটা খুবই ইঙ্গিতপূর্ণ পয়েন্ট। রোজার হোভারিংয়ে রেখে যাওয়া গুলিটা এরপর যথারীতি হাতের রিভলভারে ভরে যথাস্থানে রেখে দেন।
এরপর থেকেই আরম্ভ হয় তার দুঃসাহসিক এক সুনিপুণ অভিনয়। এই রীতিমতো কষ্টকল্পিত ব্যাপার কোনো ক্রমেই আমি বলবার চেষ্টা করলাম। অবিশ্বাস্য যাই বলো, এটাই প্রকৃত ঘটনা। পোয়ারো সঙ্গে সঙ্গে জবাব দিল। পরে বলল, জ্যাবকে আমি সবই খুলে বলে দিয়েছি, এরপর যা ভালো বুঝবে সে করবে। কিন্তু আমার ধারণা তার কোনো ব্যবস্থা গ্রহণের আগেই পাখি হাওয়া হয়ে যাওয়ার কিন্তু একটা সুযোগ আছে, সে গিয়ে কাউকেই পাবে না। আমি ধীরে ধীরে উচ্চারণ করলাম কেবল, কিন্তু পোয়ারো, এই ঘটনা বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে। তবে শেষ পর্যন্ত বিনা দ্বিধায় আমাকে পোয়ারোর সব কথাই মেনে নিতে হয়েছিল, কেননা অচিরেই ভবিষ্যৎবাণী অভ্রান্ত প্রমাণ হয়েছিল। পোয়ারোর পাঠানো তথ্যের ওপর ভিত্তি করে ইন্সপেক্টর জ্যাব আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে যথেষ্ট দেরি হয়ে গিয়েছিল। কাউকেই তিনি মুঠোর মধ্যে পাননি। এতক্ষণ শুনছিলেন আগাথা ক্রিস্টির কাহিনী অবলম্বনে হান্টার্স লজের রহস্য। এরকমই আরও বিভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।